সেনেগান ভিসা পেয়ে গেছেন, কিন্তু টেনশন এখনো কাটেনি। পয়েন্ট অফ অ্যারাইভাল চেঞ্জ করছেন, ভাবছেন এর জন্য সমস্যা হবে কিনা। ফ্লাইট পরিবর্তন করছেন, সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আশঙ্কায় ভুগছেন। আজ আমি আপনাদের এই সকল কনফিউশন ক্লিয়ার করে দেবো, রিয়েল ইস্যু দিয়ে, কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান দিয়ে নয়। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুক। আজকের ভিডিওটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা সেনেগান ভিসা অ্যাপ্লাই করার কথা ভাবছেন, কিংবা করেছেন, কিংবা পেয়ে গেছে, কিন্তু কনফিউশনে ভুগছেন কি কি অ্যালাউ আর কি কি রিস্কি। আপনারা সকলেই জানেন ইন্টারনেটে প্রচুর মিস ইনফরমেশন থাকে। তার মধ্যে দেখবেন কোথাও বলছে এটা করলে রিস্কি, এটা করো না, আবার কেউ বলছে এটা করা যাবে, এবং আপনি বুঝতে পারছেন না কোনটা করবেন আর কোনটা করবেন না। মনে রাখবেন ইন্টারনেট ভরে আছে এই রকমের মিস ইনফরমেশনে, যার কোনো লজিক্যাল এবং লিগ্যাল ভিত্তি নেই। আজকের এই ভিডিওতে থাকবে আসল ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস, রিয়েল ইমিগ্রেশন সিচুয়েশন এবং রিয়েল কেস বেসড এক্সপ্লেনেশন। আমাকে অতি সম্প্রতি একজন হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছেন যে আমি ফিনল্যান্ড দিয়ে ইউরোপে ঢোকার পরিকল্পনা করেছিলাম এবং সেই মতো অ্যাপ্লাই করে সেনেগান ভিসা পেয়েছি। এখন ঠিক করেছি যে আমস্টারডাম দিয়ে ঢুকবো, তাতে কোনো অসুবিধা হবে কিনা। এটার একটাই উত্তর, কোনো প্রবলেম হবে না। বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন। মনে রাখবেন সেনেগান ভিসা একটা ইউনিফর্ম ভিসা, মানে তুমি যে কোনো সেনেগান কান্ট্রির মধ্যে দিয়েই এন্টার করতে পারো। কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে কান্ট্রিটাকে আপনি মেন ডেস্টিনেশন দেখিয়েছেন সেটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। ধরা যাক আপনি বেলজিয়াম দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেনেগান ভিসা পেয়ে গেছেন, বাট যাওয়ার সময় আপনি ঢুকছেন নেদারল্যান্ডস দিয়ে এবং স্ট্রেট সেখান থেকে আপনি বেলজিয়াম যাচ্ছেন। দিস ইজ পারফেক্টলি ফাইন, কিন্তু রিস্ক কোথায় থাকছে? ঢুকলেন নেদারল্যান্ডস দিয়ে, থাকলেনও বেশি দিন নেদারল্যান্ডসে, তাহলে কিন্তু আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি কেন বেলজিয়ামের মাধ্যমে অ্যাপ্লাই করলেন, যখন বেলজিয়ামে আপনি বেশি দিন থাকছেনই না বা যাচ্ছেনই না। অতি সম্প্রতি দেখলাম একজন ট্রাভেলার রেডিটে প্রশ্ন করেছেন, I had a French visa but entered through Amsterdam. The officer at the immigration kept me asking why France is not my first stop. তার মানে আমার কাছে ছিল ফ্রেঞ্চ ভিসা, আমার প্রাইমারি ডেস্টিনেশন যেহেতু ফ্রান্স, কিন্তু আমি ঢুকলাম আমস্টারডাম দিয়ে। সেক্ষেত্রে ভিসা অফিসার তাকে ইমিগ্রেশন কাউন্টারে জিজ্ঞাসা করলেন যে আপনি যাচ্ছেন কোথায়। সে বলল নেদারল্যান্ডস। এখান থেকেই টেনশনের শুরু। এই ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে সে নার্ভাস হয়ে গেল, প্রপার এক্সপ্লেনেশন দিতে পারলেন না। তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে প্রায় 30 মিনিট কোশ্চেনিং করা হলো। তাও তো এটা ভালো যে প্রবলেমটা এন্ট্রি পয়েন্টেই হয়েছে। মনে রাখবেন এরকম প্রশ্নের মুখে কিন্তু আপনাকে যে কোনো সময় পড়তে হতে পারে ডিউরিং ইয়োর স্টে ইন সেনেগান এরিয়া। সেনেগান এরিয়াতে একবার ঢুকে গেছেন মানে আর চেকিং হবে না, এরকমটা কিন্তু একদমই নয়। র্যান্ডাম পুলিশ চেকিং হতে পারে এবং আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনও হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার প্ল্যান, মানে মুখে যেটা বলছেন, আর ডকুমেন্ট যদি মিসম্যাচ হয়, তখন কিন্তু আপনি ঘোরতর সমস্যার মুখে পড়বেন। অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন, রুট চেঞ্জ করা লিগাল, মাইনর প্ল্যান চেঞ্জ হতেই পারে, কিন্তু ইন্টেন্ট চেঞ্জ করা রিস্কি। মানে প্রাইম যে ডেস্টিনেশন সেটাকে প্রাইম ডেস্টিনেশন হিসেবেই রাখতে হবে। ফেসবুকে একটা ট্রাভেল গ্রুপে দেখলাম একজন লিখেছেন যে I planned Spain but stayed mostly in Italy. সে স্পেনের ভিসা পেয়েছে, কিন্তু ইতালি তার কাছে আরো বেশি সুন্দর মনে হওয়ায় সে প্ল্যান চেঞ্জ করলো। অটোমেটিক্যালি ইমিগ্রেশন অফিসার তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস চাইলো। অফিসার প্রথমে তার কাছে সমস্ত বুকিংগুলো চাইলেন, মানে হোটেল কিংবা অ্যাকোমোডেশন বুকিং, এবং সে সেগুলো দেখালো। এবং চেক করার সময় ইমিগ্রেশন অফিসার নোটিস করলেন যে ইতালিতে বেশি সংখ্যক বুকিং আর স্পেনে কম সংখ্যক বুকিং। অথচ উনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করেছেন তখন কিন্তু উনি নিশ্চয়ই স্পেনে বেশি দিন থাকবো বলে দেখিয়েছেন বলেই ভিসা উনি স্পেন থেকে পেয়েছেন। অফিসার
তার অভিজ্ঞতা দিয়ে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে সামথিং ইজ ডেফিনেটলি অফ, অর্থাৎ কথার সঙ্গে ডকুমেন্ট ম্যাচ খাচ্ছে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, ইউরোপ ঘোরা ফ্লেক্সিবল, মানে আপনি একটা ভিসা দিয়ে 29টা দেশ ঘুরতে পারছেন, কিন্তু লজিক ব্রেক করা চলবে না। ভিসা রুল বলে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় যা যা বলেছেন মোটামুটি সেটাই ফলো করুন, কারণ ওদের ভিসা ইনফরমেশন সিস্টেমে আপনার সমস্ত ডিটেলস থাকে এবং ওরা এটা ম্যাচ করে দেখে নেয়। মনে রাখবেন, আপনার পাসপোর্টে যে ভিসা স্ট্যাম্পটা দেওয়া থাকে সেটা শুধু একটা স্ট্যাম্প নয়, তার সঙ্গে একটা হলোগ্রামও থাকে, যার মধ্যে অনেক হিডেন ইনফরমেশন আপনার সম্বন্ধে সেখানে তুলে ধরা থাকে। হোয়াটসঅ্যাপে অতি সম্প্রতি আমার এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, আমার স্যালারি পার মান্থ মোটামুটি 1.3 lakhs, আমি প্রত্যেক বছর আইটিআর ফিল আপ করি, তার রিসিপ্টও আছে এবং আইটিআর বেশ স্ট্রং, আমার বেশ ভালো পরিমাণ ফিক্সড ডিপোজিট আছে, মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স খুব লো, অনলি 10,000 রুপিস, আমি কি ভিসা অ্যাপ্লাই করলে পাবো? এটা হচ্ছে একটা ক্লাসিক কেস অফ রিজেকশন ট্র্যাপ, ফাঁদ। আপনাকে বুঝতে হবে যে ভিসা অফিসার কি দেখতে চান। শুধুমাত্র আপনার মান্থলি ইনকাম কত সেটা দেখতে চান না, ওরা দেখতে চায় আপনার কাছে কত লিকুইড মানি আছে। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট ইজ নট ইকুয়াল টু ইমিডিয়েট ক্যাশ। আপনার ভিসা অ্যাপ্রুভ হবে কিনা এর পিছনে ভিসা অফিসারের মনে যে প্রশ্নগুলো থাকে, এই লোক কিভাবে ডেলি এক্সপেন্স বিয়ার করবে। মনে রাখবেন, ইউরোপে যদি ঘুরতে যেতে হয় তাহলে অ্যাভারেজ পার ডে আপনাকে 10,000 টাকা খরচা করতে হবে আপনার থাকা যাতায়াত খরচ ছাড়া। শুধুমাত্র ঘোরা আর খাওয়ার জন্য আপনি 10,000 টাকা প্রত্যেক দিন খরচ করতে পারছেন কিনা সেটা ভিসা অফিসার দেখতে চান, বুঝতে চান। তার মানে আপনি যদি 10 দিনের জন্য ইউরোপ ট্যুর যাচ্ছেন, তাহলে টিকিট কাটা এবং হোটেল বুকিং এর পরে আপনার কাছে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ হিসাবে থাকাটা আবশ্যক। তার মানে বন্ধুরা বুঝতে পারলেন, বড় লোক হওয়াটা ইম্পর্টেন্ট না, লিকুইড ক্যাশ কতটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আমি হামেশাই পাই, সেটা হচ্ছে দাদা, আমি আনম্যারিড সোলো ট্রাভেল করতে চাই, আমি কি ভিসা পাবো? ক্লিয়ার অ্যান্সার হচ্ছে অবশ্যই পাবেন, যদি আপনার প্রোফাইল স্ট্রং হয়। এই প্রোফাইল স্ট্রং হওয়া মানে অ্যাকচুয়ালি কি? প্রথম হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি, দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, আর 3 নম্বর হচ্ছে ক্লিন ডকুমেন্টেশন, কোনো কিছু লুকিয়ে না যাওয়া। ধরা যাক আপনার একটা ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, মানে আপনি আগে মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুর গেছেন, থাইল্যান্ড গেছেন কিংবা শ্রীলঙ্কা গেছেন এবং কোথাও ওভারস্টে করেননি, তার মানে আপনার একটা ক্লিন ট্রাভেল রেকর্ডস অটোমেটিক্যালি আছে এবং যার জন্য আপনি একজন ট্রাস্টেড ট্রাভেলার হিসেবে অলরেডি মার্কড। তার মানে দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে ম্যারাইটাল স্ট্যাটাস একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। আসন্ন মে মাসে ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে যে 16 জন ট্রাভেলার ইউরোপ যাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু 6 জন সোলো ট্রাভেলার আছেন। তার মানে সোলো ট্রাভেলার হলে ভিসা পাওয়া যাবে না, এটা একটা মিথ, এটা মিথ্যে, এটার মধ্যে বাস্তবতার অংশ খুব কম। এর পরের ঘটনাটাতে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে অক্টোবর মাসে ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে আরো একটা ইউরোপ ট্যুরের পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার আপনাদেরকে বলবো একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট। অনেকেই এই প্রশ্নটা করেন যে আচ্ছা, আমার যদি ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যায় তারপরে কি আর কোনো প্রবলেম হতে পারে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, হতে পারে। ফেসবুকে অতি সম্প্রতি দেখলাম একটা ট্রাভেল গ্রুপে একজন লিখেছেন, আই এন্টার্ড ইতালি উইদাউট ইস্যুস, বাট হোয়াইল গোয়িং টু সুইজারল্যান্ড দ্য পুলিশ চেকড মাই ডকুমেন্টস ইন দ্য স্টেশন। মানে একজন বলছেন যে উনি ইতালির মধ্যে দিয়ে প্রবেশ করেছেন, কোনো ইস্যু হয়নি, এবং যখন ট্রেনে করে ইতালি থেকে সুইজারল্যান্ড যাবেন তখন স্টেশনে ওনার ডকুমেন্ট চেক করা হয়। সুইজারল্যান্ডে থাকার কোনো প্রুফ তিনি দেখাতে পারেননি,
অফিসারদেরকে তিনি বলেন যে তিনি গিয়ে ওখানে বুকিং করবেন। ভালো করে ডকুমেন্ট চেক করার সময় দেখা গেল যে আইটিনারিতে সুইজারল্যান্ড ছিলই না। তিনি পরবর্তীতে সুইজারল্যান্ডটাকে ইনক্লুড করেছেন এবং তিনি সুইজারল্যান্ডে থাকার কোনো অ্যাকোমোডেশনও বুক করেননি। ফলে কি হলো, তাকে ফাইন দিতে হলো, ইভেন ওয়ার্নিংও দেওয়া হলো, যেটা কিন্তু পরবর্তীতে যখন তিনি আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তার ভিসা পাওয়াটা এক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্নর মধ্যে পড়বে। অর্থাৎ বন্ধুরা, এখানে দুটো শিক্ষা আছে। মনে রাখবেন, সেনেগান ভিসা পেয়েছেন মানে সেনেগান এরিয়ার মধ্যে ফ্রিলি মুভ করতে পারবেন, কিন্তু মুভ যে করছেন সেটা যেন ওয়েল ডকুমেন্টেড থাকে, আপনার কাছে যেন পর্যাপ্ত ডকুমেন্ট থাকে। এক্ষেত্রে কিন্তু ওনার সুইজারল্যান্ডের অ্যাকোমোডেশনের কোনো প্রুফ ছিল না এবং ইমিগ্রেশন ক্লিয়ার করা মানেই কিন্তু সব শেষ না, দ্য গেম ইজ নট ওভার। এবং ইন্ট্রা বর্ডার চেকিংও হয়। আমরা যখন সুইজারল্যান্ড থেকে ইতালি যাচ্ছিলাম তখন আমাদের সঙ্গে এরকমটা ঘটেছিল। বর্ডার কন্ট্রোলের লোকেরা ট্রেনে উঠে আমাদের কাছ থেকে ডকুমেন্ট দেখতে চায় এবং আমাদের কাছে ডকুমেন্ট ছিল এবং আমরা দেখাই এবং উই ডিডন্ট ফেস এনি কাইন্ড অফ হ্যারাসমেন্ট অর প্রবলেম। অনেকে এই প্রশ্নটা করেন যে ভিসা পাওয়ার পরে যদি আমি ফ্লাইট চেঞ্জ করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা। দ্য অ্যান্সার ইজ নো, কোনো প্রবলেম হবে না। না কেন? মনে রাখবেন, ফ্লাইট টিকিট হলো সাপোর্টিং ডকুমেন্ট, কোনো লিগাল বাইন্ডিংস বা লিগাল ডকুমেন্ট নয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি রিটার্ন ডেট চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি যে পিরিয়ডের জন্য সেনেগান ভিসা পেয়েছেন তার থেকে পরে আপনি রিটার্ন টিকিট কাটতে পারেন না, মানে ওভারস্টে কোনোভাবেই করতে পারেন না। আপনি আরো একটা দেশ জুড়তে পারেন আপনার আইটিনারিতে, কিংবা বাদও দিতে পারেন। যদি আপনি কোনো দেশ জোড়েন তাহলে সেখানে গিয়ে কোথায় থাকবেন সেই অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং অবশ্যই ক্যারি করবেন। যদি প্ল্যান মডিফাই করেন তাহলে মডিফাইড আইটিনারি এবং সাপোর্টিং যা যা ডকুমেন্ট দরকার, মানে ট্রাভেল কিভাবে করবেন, কোথায় গিয়ে থাকবেন, সমস্ত কিছু ক্যারি করবেন। যেটা কোনোভাবেই করা চলবে না সেটা হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর প্রাইমারি ডেস্টিনেশন, মানে যে কান্ট্রির ভিসা আপনি পেয়েছেন সেটাকে চেঞ্জ করতে পারেন না। আবার এমনও করবেন না যে আইটিনারিটা একেবারেই উল্টো করে দেবেন, মানে আপনার এন্ট্রি পয়েন্টটা হয়ে গেল এক্সিট পয়েন্ট আর এক্সিট পয়েন্টটা হয়ে গেল এন্ট্রি পয়েন্ট। এটাও কিন্তু কোনোভাবেই করা চলবে না। অর্থাৎ প্ল্যান ইভলভ বা মডিফাই করতে পারবেন, কিন্তু গল্প চেঞ্জ করা চলবে না। তাহলে বন্ধুরা, ছোট করে মনে রাখবেন, ভিসা রুলস আর ভেরি সিম্পল, মানুষ এটাকে কমপ্লিকেট করে তোলে। ডকুমেন্টেশন ইজ রিয়েল ইম্পর্টেন্ট এবং অবশ্যই মেন ডেস্টিনেশন থেকে কোনোভাবেই ডেভিয়েট করা যাবে না। যদি আপনি সেনেগান ভিসার অ্যাপ্লাই করতে চান তাহলে কমেন্ট বক্সে গাইড লিখে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি একটা ডিটেলস চেকলিস্ট আপনার ইনবক্সে পাঠাবো। বন্ধু, যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কি কেউ এমন আছেন যে আইটিনারি চেঞ্জ করতে চাচ্ছেন? কমেন্টে সেটা লিখুন। আমি পার্সোনালি বলবো এটা সেফ না রিস্কি, তাই অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেখানে দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তাদের সঙ্গে যারা আগামীতে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছেন কিংবা সেনেগান ভিসা পেয়ে গেছেন এবং ইউরোপ ভ্রমণের দোরগোড়ায় রয়েছেন। কারণ মনে রাখবেন, ছোট্ট একটা ভুল কিন্তু পুরো ট্রিপটাকে বানচাল করে দিতে পারে, একদম দুর্বিষহ অভিজ্ঞতায় পর্যবসিত করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে করে নিজেরাই ট্রাভেল কোম্পানি এবং ট্রাভেল এজেন্টদের ফাঁদ ও লুট এড়িয়ে ইউরোপ, আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে। নমস্কার। বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব চরাচর।